হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে 6 এপ্রিল 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিস্টিকে। আজকে প্রথম প্রশ্ন, সম্প্রতি রাজা রবি বর্মার কোন ছবিটা 167.2 কোটি টাকাতে নিলামে বিক্রি হয়ে রেকর্ড সৃষ্টি করেছে? তো দেখো, যশোদা এবং কৃষ্ণ, যশোদা ও কৃষ্ণ নামের একটা ছবি 167.2 কোটি টাকাতে নিলামে বিক্রি হয়ে রেকর্ড সৃষ্টি করেছে। রাজা রবি বর্মা আধুনিক ভারতীয় শিল্পের জনক বলে পরিচিত। বিখ্যাত ছবি যশোদা অ্যান্ড কৃষ্ণা, এই ছবিটা, এটা 167.2 কোটি টাকা দিয়ে নিলামে বিক্রি হয়েছে। লিথোগ্রাফিক প্রেস মুম্বাই প্রতিষ্ঠা করেছিলেন রাজা রবি বর্মা 1894 সালে। 1904 সালে কাইজার ই হিন্দের মেডেল পেয়েছিলেন। এরপর সম্প্রতি কোথায় রঙ্গালী বিহু উৎসব শুরু হয়েছে? রঙ্গালী বিহু আসামে শুরু হয়েছে। আমরা জানি 3টে বিহু থাকে আসামে, 3 রকমের বিহু 3টে সময় পালন করা হয়। একটা হচ্ছে মাঘ বিহু, আর একটা হচ্ছে রঙ্গালী বিহু, আর একটা হচ্ছে কাঙ্গালী বিহু। এই মাঘ বিহুর অন্য নাম হচ্ছে ভোগালী বিহু, রঙ্গালী বিহুকে বহাগ বিহু বলা হয় এবং কাঙ্গালী বিহুকে বলা হয় কাটি বিহু। জানুয়ারি বা মাঘ মাসে পালন করা হয় মাঘ বিহু, এপ্রিল বা বহাগ মাসে পালন করা হয় রঙ্গালী বিহু, আর কাঙ্গালী বিহু অক্টোবর মানে কার্তিক মাসে পালন করা হয়। ফসল কাটার শেষ টাকে উদযাপন করার জন্য মাঘ বিহু। অসমীয়া নববর্ষ হচ্ছে তোমার রঙ্গালী বিহু, আর কাঙ্গালী বিহু হচ্ছে ফসল বাড়ার সময়। এরপর নমো ড্রোন দিদি যোজনার অধীনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ড্রোন পাইলট হিসাবে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে কোন রাজ্যটি শীর্ষস্থান অধিকার করেছে? কর্ণাটক শীর্ষস্থান অধিকার করেছে। কেমন? ভারতের কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কেন্দ্রীয় সরকারের একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ হচ্ছে নমো ড্রোন দিদি যোজনা। এটা একটা কেন্দ্রীয় সরকারি স্কিম, যেটা দীনদয়াল অন্তোদয় যোজনা মানে ন্যাশনাল রুরাল লিভলিহুডস মিশন এর অধীনে পরিচালিত হয়। এর এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর নারীদের ড্রোন চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা কৃষকদের কাছে ড্রোন ভাড়া দিয়ে অর্থ উপার্জন করতে পারেন। কৃষিক্ষেত্রে মূলত তরল সার এবং কীটনাশক স্প্রে করার কাজেই ড্রোনগুলো ব্যবহৃত হয়। 2024-25 এবং 25-26 সালের মধ্যে নির্বাচিত মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলোর মাঝে 15,000টা ড্রোন বিতরণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। গ্রামীণ মহিলাদের আয়ের সুযোগ বৃদ্ধি করা, কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রসার এবং কায়িক শ্রম কমানো হচ্ছে এটার মূল উদ্দেশ্য। ড্রোনের মোট দামের 80% মানে সর্বোচ্চ 8 লক্ষ টাকা পর্যন্ত কেন্দ্রীয় সরকার অনুদান হিসেবে দেয়। বাকি 20% টাকার জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলো এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড থেকে 3% সুদের হারে লোন নিতে পারে। স্বনির্ভর গোষ্ঠীর একজন সদস্যকে 15 দিনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়, যার মধ্যে ড্রোন পাইলট লাইসেন্স এবং কৃষি কাজের বিশেষ ট্রেনিং যার মধ্যে অন্তর্ভুক্ত থাকে। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে তোমাদের বলে দিই, মার্চ মাসের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এটা তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশনে পেয়ে যাবে, অ্যাভেলেবেল হয়ে গেছে। বাকি অন্যান্য মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের এই ইবুক সেকশনেই রয়েছে। আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এটা তোমাদের কোর্স সেকশনে রয়েছে, পিডিএফ এবং টেস্ট সিরিজ সহ পুরো 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের কম্পাইলেশন। আর নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে বিভিন্ন সরকারি চাকরি প্রস্তুতির ব্যাচ চলছে, তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। এরপরে সম্প্রতি বাল্য বিয়ে বা বাল্য বিবাহ রোধে সচেতনতা এনে খবরে আসা 16 বছরের কিশোরীটা উড়িষ্যার কোন বিশেষ অনগ্রসর উপজাতির অন্তর্ভুক্ত? জুয়াং। সম্প্রতি জুয়াং উপজাতির 16 বছর বয়সী কিশোরী সুকান্তি জুয়াং বাল্যবিবাহ রোধে সচেতনতা তৈরি করে খবরে আসে। তো এই জুয়াং উপজাতি উড়িষ্যার পার্টিকুলারলি ভুলারেবল ট্রাইবাল গ্রুপসের অন্তর্গত একটা অত্যন্ত অনগ্রসর উপজাতি। উড়িষ্যার 62টা উপজাতির মধ্যে জুয়াং একটা এবং 13টা পিভিডিজি গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত। জুয়াং উপজাতি প্রধানত উড়িষ্যার কেওনঝড়, ঢেনকানাল জেলাতে বসবাস করে। এই জুয়াংদের ভাষা অস্ট্রো এশিয়াটিক ভাষা পরিবারের মুন্ডা উপপরিবারভুক্ত। ঐতিহাসিকভাবে জুয়াংরা শিকার আর বনজ সম্পদের সংগ্রহের উপর নির্ভরশীল ছিল। বর্তমানে তারা ঝুড়ি তৈরি এবং সীমিত চাষাবাদের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। এই জুয়াং উপজাতিকে ঐতিহাসিকভাবে পাটুয়া বা পাতা পরিধানকারী বলা হতো। প্রাচীনকালে জুয়াং নারীরা পাতার
তৈরি ঘাগরা এবং পুরুষরা ছোট লেংটি পরত। জুয়াংরা মূলত প্রকৃতি পূজারী এবং সূর্য দেবতা তাদের প্রধান দেবতা। সময়ের সাথে সাথে তারা নিজেদের আদিবাসী সংস্কৃতি বজায় রেখে কিছু হিন্দু দেবদেবীকেও ধর্মের অংশ করেছে। এরপরে সম্প্রতি এনফোর্সমেন্ট টাস্ক ফোর্সের কততম বৈঠক অনুষ্ঠিত হয়েছে? 128তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে এনফোর্সমেন্ট টাস্ক ফোর্সের। সিএকিউএম একটা সংবিধিবদ্ধ সংস্থা। এটা কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট এন্ড ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াস অ্যাক্ট 2021 অধীনে তৈরি হয়েছে। এটা মূলত দিল্লি, এনসিআর এবং সংলগ্ন রাজ্য যেমন পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশের বায়ু দূষণ নিয়ে কাজ করে। এই কমিশনগুলোর নির্দেশগুলো আইনত বাধ্যতামূলক হয়। দূষণ নিয়ন্ত্রণে যে কোনো কাজ বন্ধ করা বা তদন্ত করার ক্ষমতা এদের আছে, আর এই সংস্থাটা সরকারি পার্লামেন্ট বা সংসদের কাছে দায়বদ্ধ। বায়ুর গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের উন্নতি ঘটানো, আন্তঃরাজ্য দূষণ সমস্যা সমাধান করা, এটাই এর মূল কাজ। এরপরে সম্প্রতি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়া তৃতীয় দেশীয় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনটির নাম কি? এটার নাম আইএনএস আরিধামান। এটা ভারতের আরিহান্ট ক্লাস সিরিজের তৃতীয় সাবমেরিন, যেটা বিশাখাপত্তনমে অত্যন্ত গোপনীয় অ্যাডভান্স টেকনোলজি ভেসেল প্রকল্পের অধীনে তৈরি করা হয়েছে। এই আরিহান্ট ক্লাস বলতে ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি যে পরমাণু শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ডুবোজাহাজ শ্রেণী হয়, সেই শ্রেণীটাকে বোঝায়। ভারতের নিউক্লিয়ার ট্রায়াড বা মানে স্থল, আকাশ এবং সমুদ্র থেকে পারমাণবিক হামলার সক্ষমতার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ আরিহান্ট। এই সাবমেরিনটা অন্তর্ভুক্তির ফলে ভারতের নিউক্লিয়ার ট্রায়াড বা জল, স্থল, আকাশ এই তিন পথেই পারমাণবিক হামলা চালানোর ক্ষমতা আরও শক্তিশালী হলো। ভারত এখন বিশ্বের সেই এলিট দেশগুলো মানে আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং চীন, এগুলোকে এলিট দেশ বলা হয়। তো তাদের তালিকাতেই রয়েছে আমাদের ভারত, যাদের নিজস্ব পারমাণবিক সাবমেরিন রয়েছে। এটা 2016 সালে কমিশন হয়েছিল। আর আইএনএস আরিঘাট এটা 2024 সালে অন্তর্ভুক্ত হয়, দ্বিতীয় এটা। আর তৃতীয় হচ্ছে এই আরিধামান। এটার বিশেষত্ব কি? আগের সাবমেরিনগুলোর তুলনায় এটা আকারে বড়, অনেক বেশি নিঃশব্দ, মানে কুইটার, যেটা একে শত্রুর রাডার ধরা পড়া থেকে বাঁচায়। এটা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, যেটা ভারতের আত্মনির্ভর ভারত অভিযানের একটা বড় সাফল্য। এতে উন্নত নিউক্লিয়ার প্রপালশন আর স্টিল ফিচার রয়েছে। শিপ সাবমার্সিবল ব্যালিস্টিক নিউক্লিয়ার, এটা এসএসবিএন অ্যাডভান্স টেকনোলজি ভেসেল প্রজেক্ট এটা তৈরি। বিশাখাপত্তনম শিপ বিল্ডিং সেন্টার তৈরি করেছে। IREN এর রিপোর্ট অনুযায়ী 2025 সালে নবায়নযোগ্য শক্তি বাজারের নিরিখে বিশ্বে ভারতের স্থান কততম? বিশ্বে ভারতের স্থান হচ্ছে তৃতীয়। ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম নবায়নযোগ্য শক্তির বাজার। এক বছরে ভারত 45 গিগাওয়াট নতুন ক্ষমতা যুক্ত করেছে। 2025 সাল নাগাদ ভারতের মোট ইনস্টল করা ক্ষমতা দাঁড়িয়েছে 250.5 গিগাওয়াট, যেটা 2023 সালে ছিল 175.9 গিগাওয়াট। বিশ্বের মোট নবায়নযোগ্য শক্তির ক্ষমতা 5149 গিগাওয়াট। 2025 সালে বিশ্বজুড়ে নতুন সংযোজন যেটা হয়েছে 692 গিগাওয়াট, 15.5% বৃদ্ধি পেয়েছে। বিশ্বের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার 49.4% এখন নবায়নযোগ্য উৎস থেকে আসে। এটা ভারতের শক্তি রূপান্তরের প্রধান চালিকা শক্তি। 2025 সালে একাই 37 গিগাওয়াট সৌরযোগ শক্তি যুক্ত হয়েছে। সৌরশক্তি বিস্তারে চীনের পরেই ভারতের স্থান, বর্তমানে দ্বিতীয়। 2025 সালে 6.3 গিগাওয়াট নতুন ক্ষমতা যুক্ত হয়েছে বায়ু শক্তির। আর জলবিদ্যুৎ 2024 সালের 52 গিগাওয়াট থেকে বেড়ে 2025 সালে 56 গিগাওয়াটে পৌঁছেছে। পাম্পড হাইড্রো স্টোরেজ 4.7 গিগাওয়াট থেকে বেড়ে 7.2 গিগাওয়াট হয়েছে। এরপর 2026 সালের 1 এপ্রিল থেকে কে তথ্য আর সম্প্রচার মন্ত্রকের নতুন সচিব হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন? শ্রী চঞ্চল কুমার। 1 এপ্রিল 2026 তারিখে থেকে শ্রী চঞ্চল কুমার ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নতুন সচিব হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি শ্রী সঞ্জয় জাজুর স্থলাভিষিক্ত হয়েছেন। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে নাকি। এরপরে সম্প্রতি কোন দেশ পর্যটক আর স্থানীয়দের নিরাপত্তার জন্য বিষধর সাপ শনাক্তকারী একটি বিশেষ মোবাইল অ্যাপ লঞ্চ করেছে? কোস্টারিকা।
সাধারণ মানুষ এবং পর্যটকদের সাপের কামড় থেকে বাঁচাতে এবং বিষধর সাপ চিনতে একটা বিশেষ মোবাইল অ্যাপ লঞ্চ হয়েছে। বিষধর সাপ নিয়ে ভীতি দূর করতে এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে কোস্টারিকা সরকার এই ডিজিটাল উদ্যোগটা গ্রহণ করেছে। ইউনিভার্সিটি অফ কোস্টারিকা এই অ্যাপটা তৈরি করেছে। টোডোমিরো পিকাডো ইনস্টিটিউট এটা মানে হয়েছে এই অ্যাপটা। আর এই প্রতিষ্ঠানটা মূলত অ্যান্টিভেনম তৈরির জন্য বিশ্ববিখ্যাত। আইসিপি অ্যাপ অ্যান্ড্রয়েড আর iOS উভয় প্ল্যাটফর্মেই বিনামূল্যে পাওয়া যাচ্ছে। তো ন্যাশনাল মেরিটাইম ডে কবে পালন করা হয়? 5 এপ্রিল পালন করা হয় ন্যাশনাল মেরিটাইম ডে। 1919 সালে 5 এপ্রিল প্রথম ভারতীয় জাহাজ SS লয়ালটি বোম্বে থেকে লন্ডনে যাত্রা করে। এই যাত্রাকে স্মরণ করে প্রতি বছর এই দিবস পালন করা হয়। 1964 সালে প্রথম এই দিনটা পালন করা হয়েছিল। সেপ্টেম্বরের শেষ বৃহস্পতিবার সামুদ্রিক নিরাপত্তা আর জাহাজ রক্ষা এবং সামুদ্রিক পরিবেশ সম্পর্কে গুরুত্ব তুলে ধরতে প্রতি বছর ওয়ার্ল্ড মেরিটাইম ডে উদযাপন করা হয়। এটা 63তম সংস্করণ। 2026-এর থিম ছিল মেরিটাইম ইন্ডিয়া এম্পাওয়ারিং প্রোগ্রেস। এরপরে সম্প্রতি কোন রাজ্যে সারহুল উৎসব পালিত হয়েছিল? সারহুল উৎসব দেখো, এটা ঝাড়খণ্ডের একটা উৎসব। মানে ঝাড়খণ্ড রাজ্যে বসন্তের শুরু এবং নতুন বছরের সূচনা উপলক্ষে আদিবাসী সম্প্রদায় দ্বারা উদযাপন করা হয়। চৈত্র মাসের শুক্লপক্ষের তৃতীয় দিন থেকে চৈত্র পূর্ণিমা পর্যন্ত 3 দিন ধরে এই উৎসব চলে। এটা প্রকৃতির পূজা, বিশেষ করে শাল গাছের পূজা এবং বসন্তের আগমনকে উদযাপন করে। ঝাড়খণ্ডের সাঁওতাল উপজাতি এই উৎসবকে বাহা বা ফুলের উৎসব নামেও উদযাপন করে। ওরাও, মুন্ডা, হো উপজাতিদের জন্য সারহুল একটা উল্লেখযোগ্য উৎসব। এর অর্থ শাল গাছের পূজা। ঝাড়খণ্ড গঠিত হয়েছিল 15 নভেম্বর 2000 সালে। রাজধানী রাঁচি। আন্তর্জাতিক কোনো সীমানা নেই। রাজ্যের সীমানা যদি আমরা দেখি, ঝাড়খণ্ড ভারতের উত্তর পূর্ব মানে পূর্ব অংশে অবস্থিত এবং পূর্ব দিকে পশ্চিমবঙ্গ, পশ্চিম দিকে ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশ, উত্তর অংশে বিহার এবং দক্ষিণ অংশে উড়িষ্যা দ্বারা ঘেরা। টোটাল 24টা জেলা রয়েছে, সরকারি ভাষা হিন্দি। বিধানসভার 81টা আসন রয়েছে, রাজ্যসভার 6টা, লোকসভার 14টা আসন। হাইকোর্ট হচ্ছে ঝাড়খণ্ড হাইকোর্ট রাঁচি। প্রথম রাজ্যপাল প্রভাত কুমার, বর্তমান রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার। প্রথম মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি, বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। স্টেট অ্যানিমাল এলিফ্যান্ট, স্টেট বার্ড এশিয়ান কোয়েল, স্টেট ট্রি শাল। ঝাড়খণ্ডের সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে ধুসকা। পরশনাথ ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ। এরপর আগের দিনের হোমওয়ার্ক দেখব। আলোর শক্তিশালী সমান্তরাল রশ্মি পেতে টর্চ, সার্চলাইট আর গাড়ির হেডলাইটে সাধারণত অবতল দর্পণ ব্যবহার করা হয়। ডিনেচার স্পিরিট প্রধানত বার্নিশ, রং, সেলাক এবং কালি তৈরিতে বা দ্রবীভূত করতে ব্যবহৃত হয়। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, সরোজিনী নাইডু কোন কংগ্রেস অধিবেশনের সভাপতি ছিলেন আর কোনটি পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের এগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 5 এপ্রিল 2026-এর কোয়েশ্চেন্স কি ছিল? খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের পুরুষদের ফুটবল ফাইনালে কোন রাজ্য স্বর্ণপদক জিতেছে? পশ্চিমবঙ্গ। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে কোন রাজ্য সামগ্রিকভাবে চ্যাম্পিয়ন হয়েছে? কর্ণাটক। পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা আর স্থিতিশীলতা বজায় রাখতে ভারতীয় নৌবাহিনীর কোন যুদ্ধজাহাজটিকে সম্প্রতি ইন্ডিয়ান ওশেন শিপ সাগর হিসাবে মুম্বাই থেকে মোতায়েন করা হয়েছে? INS সুনায়না। ভারত কর্তৃক পরিচালিত ত্রিসেবা মহড়াটির নাম কি? এক্সারসাইজ দীপ শক্তি। সম্প্রতি কোন শহরে ইউরোপিয়ান কংগ্রেস অন ওবেসিটি 2026 সম্মেলনটা আয়োজিত হচ্ছে? ইস্তানবুল। সম্প্রতি কোন কেন্দ্রীয় সংস্থাকে ডিমড টু বি ইউনিভার্সিটির মর্যাদা দেওয়া হয়েছে? NCERT। সম্প্রতি নেশামুক্ত ভারত অভিযান স্কুলে কার্যকর করার জন্য কোন দুটো মন্ত্রণালয় যৌথ নির্দেশিকা জারি করেছে? শিক্ষা মন্ত্রণালয় আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি নারীদের ডিজিটাল নিরাপত্তার জন্য জাতীয় মহিলা কমিশন কোন সংস্থার সাথে হাত মিলিয়েছে? ট্রুকুলার। সম্প্রতি এটা হচ্ছে ট্রুকালার, হ্যাঁ। সম্প্রতি মর্মান্তিক দুর্ঘটনার কারণে খবরে উঠে আসা শ্রীতলা মাতা মন্দির বিহারের কোন জেলায় অবস্থিত? নালন্দা। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের নতুন চেয়ারম্যান আর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? বুড়া বংশী রমা মোহন। পঙ্কজ আদবানি কোথায় তার প্রথম জাতীয়
9 বল পুল চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছিলেন লুধিয়ানায়? এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।